ঠিক সেটাকে ধরে ঠিক সেটাকে ধরে আমরা আজকের যেই পড়াশোনার টপিক রয়েছে সেই টপিকের ভেতরে প্রবেশ করব। তো আমরা একটু মনে করার চেষ্টা করি যে গতদিন ঠিক কি কি বিষয়ে আমরা পড়েছিলাম। গতদিন কি কি পড়েছিলাম নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে যে গতদিন আমাদের টু ডু লিস্টের মধ্যে কি কি ছিল। আমরা গতদিনের টু ডু লিস্ট যদি দেখি, আমরা গতদিন পড়েছিলাম যে জাভা স্ক্রিপ্ট কি, কেন, কিভাবে একটা এইচটিএমএল ওয়েব পেজ তৈরি করে সেটার মধ্যে জাভাস্ক্রিপ্ট কিভাবে লেখে, ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের জন্য লাইভ সার্ভার, ইএসলিন, প্রিটিয়ার, পাথ ইন্টেলিজেন্স যে এক্সটেনশনগুলো রয়েছে সেই এক্সটেনশনগুলোকে আমরা কিভাবে ইনস্টল করতে পারি। জাভাস্ক্রিপ্টের একেবারে মেইন যেই মৌলিক সিনট্যাক্স স্ক্রিপ্ট ট্যাগ সেই ট্যাগটাও নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম। সেই সাথে আমরা জাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখেছিলাম এবং সেই সাথে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাদের প্রোগ্রামিং স্টার্ট করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় দিনে চলে এসেছি। দ্বিতীয় দিনে আমরা পড়াশোনা করব কন্ট্রোল স্ট্রাকচার এবং লুপ নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে আজকের টু ডু লিস্টে আমাদের কি কি রয়েছে, চলুন সেটা এক নজরে দেখে নেওয়া যাক। আজকের টু ডু লিস্টের শুরুতেই আমাদের রয়েছে কন্ট্রোল স্ট্রাকচার কি, দেন আমরা ইফ নিয়ে কিভাবে কাজ করে, ইফ ইলস নিয়ে কিভাবে কাজ করে, এলস এফ ল্যাডার কি কিভাবে কাজ করতে হয়, লুপ কি, কেন, কিভাবে লুপ দিয়ে 1 থেকে 100 পর্যন্ত আজকে আমরা প্রিন্ট করা শিখব। লুপ দিয়ে কিভাবে জোড়া সংখ্যা প্রিন্ট করা যায়, কিভাবে বিজোড়া সংখ্যা প্রিন্ট করা যায়, এবং এছাড়াও লুপের ভেতরে কন্টিনিউ স্টেটমেন্ট এবং ব্রেক স্টেটমেন্ট কিভাবে কাজ করে, আমরা এই বিষয়গুলো আজকে শিখব। তো আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমাকে স্পষ্ট শুনতেও পাচ্ছেন। তো আমরা সরাসরি সরাসরি চলে যাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোডে। তো ঠিক আমরা কোড লেখার জন্য কি করব নিশ্চয়ই আপনাদের মনে আছে। কোড লেখার জন্য আমরা খুব সিম্পলি এখানে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল তৈরি করে নিচ্ছি। এই এইচটিএমএল ফাইলের ভেতরে জাভাস্ক্রিপ্টের যে একদম আহ, একেবারে মৌলিক যেই ট্যাগ দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট লেখা শুরু করি, নিশ্চয়ই সেই ট্যাগটির কথা আপনাদের মনে আছে। যে জাস্ট উভয় পাশে আমরা কি লিখি, উভয় পাশে আমরা এভাবে লিখি স্ক্রিপ্ট, আর স্ক্রিপ্টের এই অংশের ভেতরে আমরা লিখি আমাদের জাভাস্ক্রিপ্টের যে কোড সেই কোড। তো শুরুতেই আজকের আমাদের প্রথম টপিকটা কি, আমরা একটুখানি আমাদের যে প্রথম টপিক আছে সেই প্রথম টপিকে চলে যাই। প্রথম টপিকের নাম হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার আসলে কি। কন্ট্রোল স্ট্রাকচার কি এই জিনিসটা বোঝার জন্য আমি আপনাদের যেই ওস্তাদের ওয়েবসাইট আছে সেই ওস্তাদের ওয়েবসাইটে যদি আমি আসি, আপনি এখানে দেখবেন যে আপনি লগ ইন করলে একরকম মেনু দেখায়, আবার লগ আউট করলে অন্যরকম মেনু দেখায়। আবার ধরুন আপনি এখানে আহ, যখন ক্লাসে জয়েন করছেন তখন একরকম মেনু দেখায়, ক্লাসে যখন জয়েন করছেন না তখন আবার একরকম মেনু দেখায়। ধরেন আমি এখান থেকে লগ আউট করলাম, লগ আউট করে দিলাম, তাহলে লগ আউট করলে দেখেন এই মেনুর চেহারাটা চেঞ্জ হয়ে গেল। আবার ধরুন আমি এখানে আমার লগ ইন করবো, তাহলে লগ ইন করলে আবার এখানে আমার যেই মেনু, এই মেনুর চেহারাটা কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে। আবার একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি ড্যাশবোর্ডে ঢুকলে এই মেনুটার চেহারাটা যেরকম দেখতে পাই, একদম মেইন ওয়েবসাইটে আসলেও একটুখানি কিন্তু কম বেশি হয়। এর যে লেআউট আছে সেই লেআউটটা চেঞ্জ হয়ে যায়। আবার ধরেন আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে এখানে যে সাইড বারটা আছে এই সাইড বারে একবার ক্লিক করলে সেটা কলাপস হয়ে যায়, একবার ক্লিক করলে সেটা এক্সপান্ড হয়ে যায়। তাহলে ইফ ইলস, ইফ ইলস, তাহলে এই মেনুটাকে যদি আমরা আবার চিন্তা করি যে ইফ ইলস, তো প্রোগ্রামের ভেতরে হচ্ছে কি প্রত্যেকটা জায়গাতেই এই ইফ ইলস এর ব্যবহার আছে। যে ইফ আমি সব কোর্স বাটনে যদি ক্লিক করি তাহলে কি হবে, ইলস আমি অনগোয়িং বাটনে যদি ক্লিক করি তাহলে কি হবে, ইফ আপনি জয়েন করেছেন তাহলে কি হবে, এলস আপনি জয়েন করেননি তাহলে কি হবে। আবার আপনারা নিশ্চয়ই আরো একটা জিনিস খেয়াল করেছেন যে এই যে এই যে ভিজুয়াল স্টুডিও জুমে যে আপনাদের এই যে অডিও বাটনটা রয়েছে, ভিডিও বাটনটা রয়েছে, একবার আপনি ভিডিও বাটনে যদি ক্লিক করেন তাহলে কি হয়ে যাচ্ছে, আমার ভিডিওটা বন্ধ হয়ে যাচ্ছে। আরেকবার যদি আমি ভিডিও বাটনে ক্লিক করি তাহলে ভিডিওটা আমার অন হয়ে যাচ্ছে। তাহলে ইফ আমার ভিডিও যদি স্টপ হয় তাহলে কি হবে, এলস যদি স্টার্ট হয় তাহলে কি হবে। আবার যদি আপনি মিউট বাটনের কথা চিন্তা করেন, মিউট বাটনে একবার ক্লিক করলে হচ্ছে কি সাউন্ড বন্ধ হয়ে যাচ্ছে, ইলস আরেকবার ক্লিক করলে কি হচ্ছে, সাউন্ড অন হয়ে যাচ্ছে। তো এরকম প্রোগ্রামিং এর ভেতরে যখন আপনি রিয়েল লাইফে কাজকর্ম করবেন তখন এরকম অনেক 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 উদাহরণ আপনি পাবেন। যেরকম ধরেন এখানে মিউট অল নামে একটা বাটন আছে, মিউট অল বাটনে যদি আমি চাপ দিই তাহলে কি হয়ে যান, জুম থেকে আপনারা সবাই মিউট হয়ে যান। তারপরে
আমি যদি এখান থেকে হ্যান্ড রেজ করেছেন, যেরকম নাইমুদ্দিন চৌধুরী ভাই হ্যান্ড রেজ করেছেন, তাহলে হ্যান্ড রেজ বাটনে উনি যদি একবার চাপ দেন তাহলে ওনার হ্যান্ড রেজ হয়ে যায়। তারপরে লোয়ার হ্যান্ডে যদি চাপ দেয় তাহলে হ্যান্ড রেজটা বন্ধ হয়ে যায়, তাই তো? তো প্রোগ্রামিং এর ভেতরে বা ওয়েব অ্যাপ্লিকেশনের ভিতরে এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু আমরা এরকম বিভিন্ন কন্ডিশন দেখতে পাই, যে যদি হয় তাহলে কি হবে, আর যদি না হয় তাহলে কি হবে। যেরকম খুব সিম্পল লগ ইনের ক্ষেত্রে যদি বলা যায় যে যদি লগ ইন হয় তাহলে আমরা কি রকম স্ক্রিন দেখতে পারবো, আর যদি লগ ইন না হয় তাহলে আমরা কি রকম স্ক্রিন দেখতে পারবো। তো প্রোগ্রামিং এর ভেতরে এই যদি হয়, যদি না হয়, যদি এ হয়, যদি বি হয়, যদি সি হয়, এই ধরনের যে বিভিন্ন মাল্টিপুল ডিসিশনগুলো রয়েছে, এই মাল্টিপুল ডিসিশনগুলো নেয়ার জন্য, এই ধরনের মাল্টিপুল যে ডিসিশনগুলো রয়েছে, এই মাল্টিপুল ডিসিশনগুলো মেক করার জন্য আমরা করি কি, কন্ট্রোল স্ট্রাকচার নিয়ে কাজ করি। আর কন্ট্রোল স্ট্রাকচারের প্রথম যেই কন্ট্রোলটা, সেই কন্ট্রোলটার নাম হচ্ছে ইফ। সেই কন্ট্রোলটার নাম হচ্ছে ইফ। ধরুন এখানে আপনি লিখে দিলেন যে আম, এখানে আপনি লিখে দিলেন যে হচ্ছে সে আমি এখানে বলে দিলাম যে পরীক্ষায় আমি মার্কস পেয়েছি। সে আমি এখানে বলে দিলাম যে আমি পরীক্ষায় নাম্বার পেয়েছি, কত নম্বর পেয়েছি, সে আমি পরীক্ষায় 80 নম্বর পেয়েছি। এখন ধরেন আপনি পরীক্ষায় যদি কেউ 40-এর উপরে পায়, বা পরীক্ষায় কেউ যদি 80-র উপরে পায়, আপনি সেটার কন্ডিশনের উপরে ভিত্তি করে আপনি একটা সিদ্ধান্ত দিতে চান, রাইট? তাহলে আপনি এখানে লিখতে পারেন এভাবে যে ইফ, যদি তোমার পরীক্ষায় পাওয়া মার্কস গ্রেটার দেন 40 হয়, তাহলে আমি বলবো যে ডকুমেন্ট ডট রাইট, তাহলে তোমাকে আমি বলবো যে তুমি পাস করেছো। তাহলে আমি জাস্ট এখানে একটা ডকুমেন্ট ডট রাইট দিয়ে বললাম যে ইউ আর পাস, ইউ আর ইউ আর পাস, তুমি পাস করেছো। তাহলে খেয়াল করে দেখেন এখানে মার্কস আমার 40 কি না সেটার উপর ভিত্তি করে আমি ইউজারকে একটা আউটপুট দেখাচ্ছি বা ইউজারকে একটা সিদ্ধান্ত দেখাচ্ছি। এইটাকে যদি আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করে ব্রাউজারে দেখাই, তাহলে খেয়াল করে দেখেন আমি নাম্বারটা দিয়েছি, কত নাম্বারটা দিয়েছি, শুধুমাত্র 40। কিন্তু আমি এখানে কন্ডিশনে বলে দিয়েছি যে 40-এর উপরে পেলে পাস, আর 40-এর নিচে পেলে ফেল। তাহলে এই মুহূর্তে আমি কোনো আউটপুট এখানে দেখতে পাচ্ছি না। কারণ এই কোডটা হবে কি, আমি 40 পেয়েছি কি না সেটার উপরে ভিত্তি করে এই কোডটুকু এক্সিকিউট হবে, আদারওয়াইজ এই কোডের কোনো এক্সিকিউশন হবে না। যখনই আমি এখানে 40-এর উপরে করে দেবো, সে আমি 41 করে দিলাম, এবার দেখেন কোডের এক্সিকিউশনে আমার দেখাচ্ছে যে কি, ইউ আর পাস, যে তুমি পাস করেছো। কিন্তু যখনই আমার এই কন্ডিশনটা ম্যাচ করছে না, সে আমি এখানে নাম্বার দিয়ে দিলাম 30, কিন্তু কন্ডিশনটা দিয়ে আছে কিসের জন্য, যে ইফ মার্কস 40-এর উপরে যদি হয় তাহলে তুমি পাস করেছো। জাস্ট এখানে একটাই কন্ডিশন দেওয়া আছে যে ইফ যদি হয়, তাহলে যদি না হয় সেই কন্ডিশনটা কিন্তু দেওয়া নাই। এখন যখন আমরা এই কন্ডিশন নিয়ে কাজ করি, যখন আমরা কন্ডিশন নিয়ে কাজ করি, তখন অলওয়েজ হলে কি হবে আর না হলে কি হবে, এই দুটো বিষয় নিয়েই আমাদেরকে কাজ করতে হয়। এখন যদি হয় তাহলে কি হবে, সেটার জন্য আমরা যেই কন্ডিশনটা ব্যবহার করি সেটাকে বলি আমরা ইফ। আর আমি এখানে বলে দিলাম যে ইফ মার্কস গ্রেটার দেন 40, বা আমি এভাবে বলে দিতে পারি যে মার্কস গ্রেটার দেন ইকুয়াল 40, অর্থাৎ মার্কস যদি 40-এর চেয়ে বড় হয় বা 40-এর সমান হয়, তাহলে আমি ইউজারকে বলে দেব যে ভাই তুমি কি করেছো, পরীক্ষায় পাস করেছো। তাহলে ইউ আর পাস, এই কোডটুকু আমার কখন এক্সিকিউট হচ্ছে, যখন একটা কন্ডিশন আমার কমপ্লিট হচ্ছে তখনই কেবলমাত্র এই কোডটুকু এক্সিকিউট হচ্ছে, আদারওয়াইজ কিন্তু আমার এই কোডের অংশটুকুই এক্সিকিউট হচ্ছে না। তাহলে যখন এরকম একটা স্পেসিফিক কন্ডিশনের উপরে ভিত্তি করে কোড এক্সিকিউট হয়, তখন এই বিষয়টাগুলোকে বলে কন্ডিশনাল স্টেটমেন্ট বা কন্ডিশনাল ফ্লো বা কন্ট্রোল স্ট্রাকচার, যেখানে আমরা কোডের এক্সিকিউশনকে নিয়ন্ত্রণ করতে পারি, যে কোডের কোনো একটা লাইন কোনো একটা কন্ডিশনের সঙ্গে যদি ম্যাচ করে তাহলে এক্সিকিউট হবে, আদারওয়াইজ এক্সিকিউট হবে না। তাহলে আমি যদি এখানে নাম্বার কমিয়ে দিই, সে 20 করে দিলাম, তাহলে নিশ্চয়ই এই কন্ডিশনটা ম্যাচ করবে না, আমার মার্কস অবশ্যই 40-এর থেকে তাহলে বড় নয়। তাহলে মার্কস যদি আমার 40-এর থেকে বড় এবং 40-এর সমান না হয়, তাহলে এই ভেতরের কোডের অংশটুকু এক্সিকিউট করবে না। এবং দ্যাটস ওয়াই আমরা দেখেন কন্ডিশন যদি ফুলফিল না হয় কোনো আউটপুটই দেখতে পাচ্ছি না। বাট যখনই আমরা এখানে কন্ডিশন ফুলফিল করছি, যে সে আমি বলে দিলাম যে পরীক্ষায় আমি মার্কস পেয়েছি 70, 70 তো নিঃসন্দেহে 40-এর থেকে বড়। আর কন্ডিশন যখনই ম্যাচ করে গেল তখনই হচ্ছে কি, কন্ডিশনের ভেতরের যে কোডটুকু রয়েছে এই কোডটুকু তখন আমার এক্সিকিউট করলো যে ইউ আর পাস। তো এইভাবে আমরা যখন কোনো শর্ত দিয়ে কোডের এক্সিকিউশনকে কন্ট্রোল করছি, তখন এটাকে আমরা বলছি কন্ট্রোল স্ট্রাকচার বা কন্ট্রোল একটা স্টেটমেন্ট।
এখন এখানে আমরা শুধু কন্ডিশন দিয়েছি কিসের? শুধু কন্ডিশন দিয়েছি ইফের, যে যদি হয়। কিন্তু যদি এমন হয় যে যদি না হয় তাহলে কি হবে? কারণ আমরা কন্ডিশনটা দিয়েছি যে যদি হয় তাহলে কি হবে, যদি হয় তাহলে কি হবে, যা সেটার কথা বলা আছে। কিন্তু যদি না হয় সেটা কিন্তু বলা নেই। তো যদি না হয় সেক্ষেত্রে আপনার করতে পারেন কি, ইফের সাথে এলস কন্ডিশন ইউজ করতে পারেন। যে যদি হয় তাহলে ইউ আর পাস দেখাবে, আর যদি না হয় তখন দেখাবে যে ইউ আর ফেইল। তাহলে এইবার আমরা যে কন্ডিশনটা দিলাম এই কন্ডিশনটা কিন্তু দুটো শর্তকে কমপ্লিট করে। যে যদি হয় তাহলে কি হবে, আর যদি না হয় সেক্ষেত্রে কি হবে। তাহলে যদি হয় তখন আমার ব্রাউজারে কি দেখাবে, যে ইউ আর পাস। আর যদি না হয় তখন দেখাবে ইউ আর ফেইল। সে আমি এখানে নাম্বার দিয়ে দিলাম যে পরীক্ষায় আপনি 10 নম্বর পেয়েছেন। 10 নম্বর পেয়েছেন সেটা তো আমার প্রথম কন্ডিশনের সঙ্গে ম্যাচ করে না। তার মানে প্রথম কন্ডিশন এক্সিকিউট হওয়ার কোনো মানেই আসে না। সেক্ষেত্রে প্রথমটা যেহেতু এক্সিকিউট হবে না, এলস অন্যথায় পরেরটি এক্সিকিউট হবে। আর পরেরটি যদি এক্সিকিউট হয় আমরা রেজাল্ট কি পাবো, এখানে পাবো ইউ আর ফেইল। তাহলে এইভাবে যদি আমাদের এরকম একটা কন্ডিশন দরকার হয়, যে যদি হয় তাহলেই হবে, আদারওয়াইজ নাথিং, কিছুই না, সেক্ষেত্রে শুধুমাত্র আমরা ইফ ব্যবহার করতে পারি। আর যদি এমন হয় যে যদি হয় তাহলে একরকম রেজাল্ট, আর যদি না হয় তাহলে অন্য রকম রেজাল্ট, এরকম দুটো কন্ডিশন নিয়ে যদি আমরা কাজ করি বা দুটো শর্ত নিয়ে যদি আমরা কাজ করি, তখন আমরা যেটাকে ব্যবহার করি সেটাকে বলা হয় হচ্ছে এফ এলস। এখন প্রশ্ন হচ্ছে, এরকম কন্ডিশন কি সবসময় আম, দুটো হয় বা একটা হয়? এরকম কন্ডিশন তো আমার অনেকগুলো হতে পারে। যে ধরুন আমি এমন একটা প্রোগ্রাম করলাম, যে প্রোগ্রাম করবে কি মার্কসের উপরে ভিত্তি করে বলে দেবে যে আমি পরীক্ষায় এ প্লাস পেয়েছি নাকি এ গ্রেড পেয়েছি নাকি এ মাইনাস পেয়েছি। তাহলে নিশ্চয়ই তখন আমার অনেকগুলো কন্ডিশনের প্রয়োজন হবে। যে ইফ মার্কস 80 থেকে 100-র ভিতরে হলে কি হবে, 70 থেকে 80-র ভেতরে হলে কি হবে, আবার এরকম হবে যে 60 থেকে 70-এর ভেতরে হলে কি হবে, 50 থেকে 60-এর ভেতরে হলে কি হবে, 40 থেকে 50-এর ভেতরে হলে কি হবে, 33 থেকে 40-এর ভেতরে থাকলে রেজাল্ট কি হবে, 33-এর নিচে হলে কি হবে। তখন দেখেন আমাদেরকে অনেকগুলো কন্ডিশন নিয়ে কাজ করতে হবে। তো যখন কিনা আবার আপনি এরকম অনেকগুলো কন্ডিশন নিয়ে কাজ করবেন, জাস্ট লাইক এ সিঁড়ি, অনেকগুলো ধাপ, তখন আমরা সেটাকে বলি ইলসিফ ল্যাডার। ইলসিফ ল্যাডার। তাহলে চলুন, প্রথমে আমরা করেছিলাম কি, শুধু একটা কন্ডিশন নিয়ে কাজ করেছিলাম ইফ, এরপরে আরো একটা কন্ডিশন যুক্ত করে দিলাম আমরা এলস। এখন এরকম যদি আমাদের ততোধিক কন্ডিশন হয়, মানে দুইয়ের অধিক, তখন আমরা করব কি, ইলসিফ ল্যাডার নিয়ে কাজ করব। ইলসিফ ল্যাডার কিভাবে তৈরি করতে হয়? শুরুতেই আমরা এখানে কন্ডিশনটা এভাবে দিলাম যে ইফ, যদি কিনা মার্কস লেস দেন ইকুয়াল 100, অ্যান্ড মানে এবং এবং দুটো কন্ডিশন দিয়ে দিচ্ছি। এবং মার্কস যদি আমার 80-র থেকে বড় এবং 80-র সমান হয়, তাহলে আমি ইউজারকে সে বলে দেব যে ডকুমেন্ট ডট রাইট যে তুমি কি পেয়েছো, তুমি এ প্লাস পেয়েছো। তাহলে দেখেন এখানে আমরা কিন্তু প্রথমে একটা কন্ডিশন দিয়েছিলাম, এবার দুটো কন্ডিশন দিয়েছি। তো যখন আপনি কিনা এরকম দুটো কন্ডিশন দেবেন, যে প্রথম কন্ডিশন কি, মার্কস হতে হবে 100-র সমান বা 100-র থেকে ছোট, আবার অ্যান্ড এবং মার্কস হতে হবে 80-র সমান বা 80-র থেকে বড়, তাহলে আমি বলবো যে তুমি এ প্লাস পেয়েছো। এখন এ প্লাসের পরে আরো তো গ্রেড আছে, তার মানে আরো এরকম অনেকগুলো কন্ডিশন আপনার লিখতে হবে। সেক্ষেত্রে আপনি লিখবেন এভাবে, ইলস ইফ দিয়ে আরো একটা কন্ডিশন লিখবেন, এরকম ইলস ইফ দিয়ে আপনি আরো একটা কন্ডিশন লিখবেন, তারপরে এরকম ইলস ইফ দিয়ে আপনি আরো একটা কন্ডিশন লিখবেন। এভাবে যতগুলো কন্ডিশন খুশি, যতগুলো কন্ডিশন আপনার প্রয়োজন হবে, এরকম ইলস ইফ করে 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 আপনি কন্ডিশন লিখতে পারেন। তো যখন কিনা এভাবে আবার ইলস ইফ করে 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 অনেকগুলো কন্ডিশন তৈরি করছেন, তখন এই কন্ডিশনগুলো কিসের মতো হচ্ছে ভাই? একদম জাস্ট একটা সিঁড়ির মতো হচ্ছে। যে সিঁড়ির 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ, 5 ধাপ। তখন এই বিষয়টাকে আবার আমরা বলছি কি, ইলসিফ ল্যাডার। এখন এখানে আমরা আরো একটা কন্ডিশন দিয়ে দিই। যেরকম এর আগে কন্ডিশন দিয়েছিলাম কি, মার্কস 80 থেকে যদি আম, 80 থেকে যদি 100-র ভেতরে হয় তাহলে কি হবে। এইবার আমি বলে দিলাম যে মার্কস যদি আমার 80-র থেকে ছোট হয়, 80-র থেকে ছোট হয়, আবার 70-এর সমান কিংবা 70-এর সমান কিংবা 70-এর থেকে বড় হয়, 70-এর সমান কিংবা 70-এর থেকে বড় হয়। তাহলে শুরুতে আমি বড় চিহ্ন দিলাম যে 70-এর থেকে যদি বড় হয়, আবার ইকুয়াল চিহ্ন দিলাম তার মানে 70-এর যদি সমান হয়। অর্থাৎ দুটো চিহ্ন এখানে ব্যবহার করেছি দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করার জন্য। আর শুরুতে আমার একটা শর্ত,
এন্ড তারপরে আবার একটা শর্ত জুড়ে দিয়েছি, অর্থাৎ মার্কস যদি আমার এই রেঞ্জের ভেতরে থাকে, তখন আমি ইউজারকে বলে দিলাম যে ভাই কি হয়েছে, ডকুমেন্ট ডট রাইট, যে তুমি কি পেয়েছো, তুমি এ গ্রেড পেয়েছো। এভাবে দেখেন আরো কন্ডিশন নিশ্চয়ই হতে পারে, যে মার্কস যদি কিনা আবার আমার 70-এর থেকে ছোট হয়, এবং মার্কস যদি আমার 60-এর সমান কিংবা 60-এর থেকে বড় হয়। তো জাভাস্ক্রিপ্ট কোডটা কি, একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দ্যাটস ওয়াই জাস্ট টক উইথ ইউর কোড। প্রোগ্রামিং বিষয়টা এরকম, জাস্ট টক উইথ ইউর কোড। আপনি কি কি লিখছেন সেটা বুঝে 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 আপনি যদি যা যা লিখছেন মিনমিন মিনমিন করে সেটার সাথে যদি আপনি কথা বলতে পারেন। জাস্ট বিষয়টা এরকম যে অনেকেই দেখবেন পরীক্ষার হলে গিয়ে বসে যখন লেখার সময় লিখতে 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 মনে 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 মিনমিন মিনমিন করে কথা বলে, লিখছে আবার কথা বলছে, গুনগুন গুনগুন করে কথা বলছে। তো প্রোগ্রামিং শেখার সময় বা প্রোগ্রামিং এ যখন আপনি লিখছেন, লেখার সময় আপনি জাস্ট এভাবে যদি একটু মিনমিন মিনমিন করে কথা বলতে পারেন, ওই অভ্যাসটা যদি তৈরি করতে পারেন, এই হ্যাবিটটা প্রোগ্রামিং এর জন্য আপনাকে খুবই খুবই কাজে দেবে। ওই যে ছোটবেলায় অনেকেই দেখবেন পরীক্ষার হলে লেখার সময় গুনগুন গুনগুন করে, তো ওই স্টাইলটা অ্যাজ এ প্রোগ্রামিং লার্নার খুবই ইফিশিয়েন্ট। কারণ ইউ আর জাস্ট টকিং উইথ ইউর কোড, ইউ আর জাস্ট টকিং উইথ ইউর কোড। আপনি আপনার কোডের সঙ্গে কথা বলছেন এবং লিখছেন, ডুয়েল। কথা বলছেন এবং লিখছেন, ডুয়েল। যখন আপনি কথাও বলছেন আবার লিখছেনও, অর্থাৎ যাই লিখেন সেটাই একটু গুনগুন করেন, তাহলে দেখবেন আপনার কোডিংটা, আমি বলবো যে আ- শুধুমাত্র যদি আপনি লিখেন যে গুনগুন করে মনে মনে কোনো কিছু চিন্তা করলেন না, ভাবলেন না বা টক করলেন না, তার থেকে অনেক বেশি ইফিশিয়েন্ট হবে এবং কোডিং লাইফটা আরো ইজি হয়ে যাবে আপনার জন্য। আর কোডিং জিনিসটার জন্য অবশ্যই মানুষের একটা কনসেন্ট্রেশন দরকার হয়, মনোযোগ। দেখবেন যে আপনার মনোযোগটা আরো সেখানে বেশি বেশি কাজ করবে। দ্যাটস ওয়াই আমি নিজেও যখন কোড করি, আমি কথা বলি, জাস্ট আই এম টকিং উইথ মাই কোড, আই এম টকিং উইথ মাই কোড। এভাবে যখন আপনি কম্পিউটারের সাথে কথা বলা শিখবেন, কোডিং মানেই কিন্তু কম্পিউটারের সাথে কথা বলা ভাই, হ্যাঁ। যে আপনি লিখছেন, আপনি যা যা লিখছেন কম্পিউটার কি করবে, তাই তাই করবে। তো কম্পিউটারকে সাথে কথা বলা, এই লিখা আর একটু গুনগুন করা, এভাবে যখন এই কথা বলার প্র্যাকটিসটা আপনার একবার তৈরি হয়ে যাবে, তখন সত্যি দেখবেন প্রোগ্রামিং আপনার কাছে আর কখনোই কঠিন মনে হবে না। যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই শিখেন, আপনি জাভা স্ক্রিপ্ট শেখেন, আপনি যেই ফ্রেমওয়ার্কেই কাজ করেন, আপনার জন্য কোনোটাই কঠিন মনে হবে না। জাস্ট এই অভ্যাসটা আপনাকে 15টা দিন, একটা মাস যদি প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন এটার সঙ্গে অ্যাটাচড হয়ে গেছেন। প্রোগ্রামিং শেখার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে। অঙ্ক করার জন্য যেরকম আছে, বায়োলজি পড়ার জন্য আছে, আরবি পড়ে, যারা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ার স্টাইলটা কিন্তু একরকম, বা কেউ সূরা মুখস্থ করে যখন, সেইটা মুখস্থ করার স্টাইলটা কিন্তু আবার একরকম, রাইট? তারপরে ধরেন আপনি উচ্চারণ শিখছেন, সূরার বিভিন্ন টান, যে কোন জায়গায় এক আলিফ টান হবে, কোন জায়গায় দুই আলিফ টান হবে, সেটার একটা কৌশল আছে না? আমরা যখন ছোটবেলায় হুজুরদের কাছে শিখি, তখন হুজুররা কি করে, আমাদেরকে কিন্তু সেই কৌশলগুলো শিখায়, যে দেখো এই রকম করে এক আলিফ টান দিবা, এই রকম করে দুই আলিফ টান দিবা। এভাবে চেষ্টা করো, তাহলে মনে থাকবে। দ্যাট ইজ কল্ড এডু ইঞ্জিনিয়ারিং। এটা একটা ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিং প্রসেসটা কি, পড়াশোনা করার একটা ইঞ্জিনিয়ারিং, যে এই উপায়ে পড়লে মনে থাকবে, এই উপায়ে করলে তোমার এক আলিফ দুই আলিফের টানগুলো ঠিক থাকবে, কোন জায়গায় টান থাকবে আর কোথায় টান থাকবে না, কোন জায়গার উচ্চারণটা কেমন হবে, এই টেকনিকটা ফলো করো, তাহলে তুমি সহজেই মনে রাখতে পারবা। জাস্ট লাইক দিস। আবার আমরা যখন আহ সে ছোটবেলায় ক্লাস 5-এর কথা যদি চিন্তা করেন, দেখেন পড়েছিলেন কি বোর্ড ম্যাচ, বিভিন্ন ছন্দ পড়েছিলেন, বিভিন্ন ছন্দে ছন্দে কারক সমাস সন্ধি, তারপরে অনেক কঠিন কঠিন জিনিস আপনি ছোট ছোট ছন্দ করে করে মুখস্থ করে ফেলতেন, মনে রাখতেন। অঙ্ক করার সময় বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করতেন। এই প্রোগ্রামিংটাও ভাই একটা টেকনিক। প্রোগ্রামিং ইজ এ টেকনিক। এইখানে এই ছোট ছোট টেকনিক গুলাকে যদি আপনি ধরে ফেলতে পারেন, তাহলে প্রোগ্রামিংটা আপনার জাস্ট দৈনন্দিন কাজের মতোই ইজি মনে হবে। কঠিন মনে হওয়ার কোনো কারণ নাই। আপনি দেখবেন যে পৃষ্ঠার পর পৃষ্ঠা কোড লিখে গেছেন, দিনের পর দিন কোড লিখে যাচ্ছেন, সারা দিন ধরে কোড লিখতেছেন, আপনার কাছে বোরিং তো ফিল হবেই না, এবং ভুলও হবে না। কারণ ইউ আর অ্যাটাচড উইথ দ্য কোড, ইউ আর টকিং উইথ ইউর কোড।
এরপরে আসি আমরা, ধরেন আবার কন্ডিশন দিলাম যে এটা যদি হয়, এটা যদি হয়, তাহলে আমি বললাম যে ডকুমেন্ট, আপনি যখন যা যা লিখবেন তাই তাই মনে মনে পড়বেন। ডকুমেন্ট রাইট এ মাইনাস পেয়েছি। মার্কস, মার্কস যদি আমার 60-এর থেকে ছোট হয়, এবং অ্যান্ড এবং মার্কস যদি আমার 50-এর থেকে বড় হয়, তাহলে আমি বলে দিলাম, আপনি যতবার লিখবেন ততবার পড়বেন যে কি লিখবেন, ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট যে আপনি বি গ্রেড পেয়েছেন। এরপরে ধরেন আমি এরকম সিমিলার আরো একটা কন্ডিশন দিয়ে নিচ্ছি যে কি, মার্কস যদি আমার 50-এর থেকে ছোট হয়, আবার 40-এর থেকে বড় হয়, বা 40-এর সমান হয়, সেক্ষেত্রে কম্পিউটারকে আমি বলে দিলাম যে ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট এ বি, তুমি কি গ্রেড পেয়েছো, সি গ্রেড পেয়েছো। এরপরে ধরেন এই রকম আরো একটা বিষয় আমাদের দরকার না, যে আবার যদি আমার 40-এর থেকে ছোট হয় কিন্তু 33-এর থেকে যদি আবার বড় হয় বা 33-এর সমান হয়, তাহলে আমি বললাম যে তুমি ডি গ্রেড পেয়েছো। কিন্তু যদি তার থেকেও নিচে হয়, এলস, একদম সব শেষে গিয়ে যদি কিছুই না হয়, 100-র ভেতরেও উপর হলো না, 80-র ভেতরে উপর হলো না, 70-এর ভেতরে উপর হলো না, কিছুই হলো না, এলস, সবার শেষে গিয়ে আমি বলবো ডকুমেন্ট ডট রাইট যে তুমি কি পেয়েছো, তুমি ভাই এফ গ্রেড পেয়েছো। তাহলে এইভাবে যখন আমরা আমাদের কোডের ফ্লোকে এরকম মাল্টিপুল কন্ডিশন দিয়ে ম্যাচ করি, তাহলে এখানে দেখেন, যদি আমার মার্কস 10 হয়, তাহলে তো এই কন্ডিশনটা ম্যাচ করে না, এটাও করে না, এটাও করে না, এটাও করে না, এটাও করবে না, এটাও করবে না, তাহলে কি পাবো আমরা, এফ গ্রেড পাবো, তাই তো? তাহলে এইবার চলেন না আমরা এই কোডটাকে রান করি। তাহলে এই কোডটাকে রান করলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এফ গ্রেড পেয়েছি, ফেল করেছি। কিন্তু যদি আমরা মার্কস এখানে বলে দিই যে সে আমি 88 পেয়েছি, তাহলে 88 কোন রেঞ্জের মধ্যে পড়ে, এই প্রথম রেঞ্জের মধ্যে পড়ে, তাহলে শুধুমাত্র প্রথমের এতটুকু অংশের কোড এক্সিকিউট হবে, বাকিগুলো আর এক্সিকিউট হবে না, কারণ প্রথমেই সে তার কন্ডিশন পেয়ে গেল। মানে জাস্ট লাইক পাঁচড়ি দেখার মতো বিষয়। হ্যাঁ, আপনারা পাঁচড়ি দেখতে মানে যারা দেখবেন, অনেকে পাঁচড়ি দেখে, 10টা 12টা পাঁচড়ি দেখে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না, কন্ডিশন ম্যাচ করতেছে না। সো পাত্রী প্রথমে একটা দেখলেন, হলো না। তারপরে আরেকটা পাত্রী দেখলেন, হলো না। আরেকটা পাত্রী দেখলেন, পছন্দ হলো না। আরেকটা পাত্রী দেখলেন, হলো না, বিয়ে হলো না। আরেকটা পাত্রী দেখলেন, হলো না। আরো একটা পাত্রী দেখলেন, হলো না। মানে সব পাত্রী দেখা শেষ, লাস্ট পর্যন্ত আপনার বিয়েই হলো না। কিন্তু যদি একটা পাত্রী পছন্দ হয়ে যায়, মানে একটা যদি কন্ডিশন ম্যাচ করে যায়, তখন বিয়েটা হয়ে গেল। বিয়ে হয়ে গেল মানে কোডটা এক্সিকিউট হয়ে গেল। এভাবে যদি আরেকটু মজার ছলে কোড করা যায়, তাহলে কোডিংটা আরো মজার হয়, একটু মজার ছলে। তো চলেন না আমরা এক্সপেক্ট করি কি, সে আপনি যৌতুক নিচ্ছেন, হ্যাঁ, বা পরীক্ষায় মার্কস পেয়েছেন, 88 মার্কস পেয়েছেন, তাহলে প্রথম কন্ডিশনেই ম্যাচ, প্রথম পাত্রী পছন্দ হয়ে গেছে, কন্ডিশন মিলে গেছে, তাহলে প্রথম পাত্রীর সঙ্গেই আপনার বিয়ে হবে। তার মানে আপনি আউটপুট কি পাবেন এখানে, এ প্লাস পাবেন। তো আজকে আপনাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস। আহ, আমি ক্লাসগুলো সবসময় একটু এরকম ন্যাচারাল থাকার চেষ্টা করি, যাতে করে হয় কি, খুব সহজ কিছু উদাহরণ, যে ধরেন বিয়ে শাদী, হ্যাঁ, পাত্রী দেখা, পাত্র দেখা, এরকম কিছু মজার মজার উদাহরণ দিয়ে যেন প্রোগ্রামিংটা আমরা শিখতে পারি, আর প্রোগ্রামিংটা যেন কখনো বোরিং ফিল না হয়। এই প্রোগ্রামিং জিনিসটা একবার যখন আপনার কাছে বোর ফিল হবে, যে আপনি ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন, তখন কিন্তু ফ্রাস্ট্রেশন চলে আসবে, আপনার কাছে কঠিন মনে হবে। আর একটু মজা করে শিখলেই দেখবেন মজা লাগতেছে। তো ধরেন আমরা চলে আসি, এবার আমরা পেয়েছি পরীক্ষায় 50। তাহলে বলেন তো, এই পাত্রীর কন্ডিশন ম্যাচ করে, এই পাত্রী পছন্দ না, এই পাত্রীও পছন্দ না, 50-এর কন্ডিশনে এইটাও পছন্দ না, কিন্তু 50-এর কন্ডিশনে কিন্তু এই পাত্রীটা পছন্দ আমার, তখন আমি এই বি গ্রেডকে বিয়ে করলাম, তাহলে উত্তর পেলাম কত, বি। ঠিক এইভাবে যখন কন্ডিশন অনেকগুলো হয়ে যায়, তখন এই কোডটাকে আমরা বলি এলসিফ ল্যাডার, এলসিফ ল্যাডার। তাহলে আমরা কি কি শিখলাম, আমরা শিখলাম কন্ট্রোল স্ট্রাকচার কি, ইফ কি, ইফ এলস কি, এলসিফ ল্যাডার কি। এরপরে চলেন আমরা পরের টপিকে চলে যাই। পরের টপিকের নাম হচ্ছে লুপ। লুপ কি, লুপের একটু বাংলা করেন তো। লুপ শব্দের অর্থ কি, ঘোরাঘুরি করা, ঘোরা। লুপের অর্থ হচ্ছে ঘোরা, মানে ঘূর্ণন, তাই তো, চক্কর খাওয়া। আমরা একটু লুপের প্র্যাকটিক্যাল ব্যবহার বোঝার চেষ্টা করি। এখানে দেখেন, আমরা যদি এখানে আসি, একই রকম কার্ড, একই রকম কার্ড, এটা একটা কার্ড শেপ, এটা একটা কার্ড শেপ, এটা একটা কার্ড শেপ,
এটা একটা কার্ড শেপ, এটা একটা কার্ড শেপ। তো প্রত্যেকটাতেই আমরা একই রকম কার্ড দেখতে পাচ্ছি, মানে এই কার্ডগুলো কিন্তু একই রকম, একই রকম কার্ড। এই বাটনগুলো দেখেন একই রকম, শুধুমাত্র টেক্সট আলাদা, কিন্তু বাটনগুলো একই রকম। ড্রপ ডাউন যদি আমরা দেখি, এইগুলো কিন্তু একই রকম, টেক্সট আলাদা, বাট এখানকার যেই স্টাইল বা শেপ সেটা কিন্তু একই রকম। আবার ধরুন আপনারা আপনাদের ড্যাশবোর্ডে যদি যান, এই রান ইউর ফাস্ট কোডেই যদি আপনারা যান, এখানে যদি আপনাদের মডিউলের ভেতরে আপনারা প্রবেশ করেন, এখানে আপনি দেখতে পাবেন যে লাইভ ক্লাস 1, লাইভ ক্লাস 2, লাইভ ক্লাস 3। তাহলে এই একই জিনিস দেখেন বারবার রিপিট করা হয়েছে, এইখানকার স্টাইলটা বা এইরকম একটা কোড 3বার রিপিট করা হয়েছে, 3বার রিপিট করা হয়েছে, কিন্তু ইনফরমেশন আলাদা, তথ্য আলাদা, বাট রিপিট করা হয়েছে। বা ধরেন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, ধরেন এখান থেকে সব কোর্সে গেলেন আপনি, এখানে অনেকগুলো বাটন দেখতে পাচ্ছেন, সবগুলো বাটন দেখেন একই মতো দেখতে। হ্যাঁ, টেক্সট আলাদা কিন্তু দেখতে কিন্তু একই মতো, অর্থাৎ একই ধরনের বাটনকে বারবার রিপিট করা হয়েছে, রিপিটিটিভ ওয়ার্কস। এখানে যদি দেখেন আপনি অনেকগুলো কার্ড শেপ আছে, সবই কিন্তু রিপিটিটিভ ওয়ার্ক, সবগুলো দেখতে দেখেন একই মতো, তার মানে সবগুলোর কোড একই মতো। তো আপনি কি মনে করেন যে এখানে এতগুলো যতগুলো আছে ততবার বারবার বারবার কোড লিখেছে? নো, বারবার বারবার কোড লেখেনি, সে কোড একবারই লিখেছে, লুপ দিয়ে ঘুরিয়ে 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 সে একটা কার্ডকে ঘুরিয়ে 10টা বানিয়েছে। আবার এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বাটন দেখতে পাচ্ছি আমরা, সে বাটনের জন্য কোড একবারই লিখেছে, লিখে সেটাকে ঘুরিয়ে 60টা বানিয়েছে। আবার ধরেন আমরা নিচের দিকে যদি চলে আসি, এখানে 1 2 3 4 5 6 7 8 8টা দেখতে পাচ্ছি, তাহলে সে এরকম কার্ড শেপের জন্য কোড একবারই লিখেছে, সেটাকে বারবার ঘুরিয়ে সে 8টা বানিয়েছে। এইরকম রিপিটিটিভ কাজকর্ম আপনারা ওয়েবসাইটের ভিতরে বা ওয়েব অ্যাপ্লিকেশনের ভিতরে প্রচুর দেখতে পাবেন, যেখানে একই বিষয় বারবার রিপিট করা হয়েছে। আর এই ধরনের রিপিটিটিভ যে কাজকর্মগুলো আছে, এই কাজকর্মগুলো করার জন্য আমরা যেটি ব্যবহার করি সেটিকেই বলি হচ্ছে আমরা লুপ। এখন চলেন আমরা লুপ দিয়ে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করি। আপনাকে যদি ম্যানুয়ালি বলা হয় যে ভাই 1 থেকে 100 পর্যন্ত লিখো তো, তাহলে আপনি কি করবেন বলেন তো? একবার আপনি 1 লিখবেন, হ্যাঁ, সে এরকম আপনি একটা 1 লিখলেন। এখানে আমরা যদি বিয়ারে লিখি তাহলে হবে কি, একটা লাইন ব্রেক হবে, আমরা একটা বিয়ারে লিখলাম। আপনাকে যদি ম্যানুয়ালি বলা হয় যে ভাই তুমি 1 থেকে 100 পর্যন্ত লিখো, তাহলে আপনি ম্যানুয়ালি যদি এরকম 1 থেকে 100 পর্যন্ত লিখো, এরকম একটা জব আপনাকে দেওয়া হয়, তাহলে আপনি কি করবেন বলেন? এরকম একবার 1 লিখবেন, এরকম একবার 2 লিখবেন, এরকম একবার 3 লিখবেন, একবার 4 লিখবেন, এরকম 5 লিখবেন, এরকম কতক্ষণ আর লিখবেন? এরকম কতক্ষণ ধরে লিখবেন বলেন? এরকম ধরে লিখতে 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 100 পর্যন্ত লিখতে তো আপনার জীবন শেষ হয়ে যাবে। তো কোডের ভিতরে করা হচ্ছে কি, এরকম একটা পেজের ভিতরে আমরা যতগুলো অংশ দেখতে পাই, আসলে বাস্তবে কোড এতগুলো নেই। আপনার কাছে মনে হচ্ছে যে এখানে 8টা কার্ড দেখতে পাচ্ছি আমি, তার মানে 8টা কার্ডের জন্য কি 8বার কোড লেখা আছে? না, কোড একবারই লেখা আছে, সেই একটা কোডকেই, আমি আবারও বলছি, কোড একটাই লেখা আছে, কোড একটাই লেখা আছে, সেই একটা কোডকেই 8বার রিপিট করা হয়েছে, পুনরাবৃত্তি করা হয়েছে। তো আপনি চিন্তা করে দেখেন তো, তাহলে এখানে কতগুলো বিষয়ের পুনরাবৃত্তি রয়েছে। এই জায়গায় যদি আমরা বলি কার্ড এখানে একটাই বানানো হয়েছে, বাকি দুইটা লুপ 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 দিয়ে অটো চলে আসছে, তার মানে আমার 3 ডবল কোড লেখা লাগতো যদি আমি লুপ না চালাইতাম। একটা কোড লিখে 3টা কাজ হচ্ছে। এখানে যদি আমরা দেখি বাটন আছে 3টা, তাহলে একটা কোড লিখে 3টা বাটনের কাজ হয়। এখানে যদি আমরা দেখি একটা কোড লিখে অনেকগুলো কাজ হচ্ছে। এবার এই জায়গায় যদি আসি, একটা কোড লিখে 2টা কাজ করতে পারি আমরা। এখানে দেখেন কয়টা অংশ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা অংশ আছে। আইকন আলাদা, টেক্সট আলাদা, কিন্তু 6টা অংশ তো একই মতো দেখতে, তাই না? তাহলে এখানে একটা অংশের কোড লিখে আমরা এরকম 6টা জেনারেট করে ফেলতে পারি, তাহলে কোড কমে গেল আমার। এখানে আমরা বাটন দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8টা বাটন দেখতে পাচ্ছি, 4 আর 3 7টা বাটন দেখতে পাচ্ছি। তাহলে কোড একটা লিখে যদি আমি 7বার এটাকে ঘুরিয়ে দিতে পারি, তাহলে অটোমেটিক্যালি এরকম 7টা বাটন আমার জেনারেট হয়ে যাবে। এখানে দেখেন 1 2 3 4, তাহলে একবার কোড লিখে যদি আমরা আরো 3বার লুপ ঘুরিয়ে দিতে পারি, তাহলে ওই 3বার আর কোড আমাদেরকে লিখতে হচ্ছে না। এখানেও তাই, এখানে তো একবার লিখে সেটাকে 8বার ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখেন 1 2 3 4 5 6 7 অনেকগুলো বাটন আছে, তাহলে একবার লিখে এই বাটনগুলোকে আরো 10 12 বারও ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই রকম করে যদি আমরা একটা ওয়েব পেজের মৌলিক কোড চিন্তা করি, যে কতটুকু অ্যাকচুয়াল কোড, অ্যাকচুয়াল কোড কিন্তু হচ্ছে পার আইটেম একটা করে, আর একটা আইটেমকে লুপ দিয়ে ঘুরিয়ে 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 অনেকগুলো বানানো হয়।
আর দেখা যায় যে অনেকগুলা কোড, ও মাই গড, কিন্তু আসলে কোড হয় পার আইটেম একটা করে। সে একটা কোড ঘুরিয়ে 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 অনেকগুলো বানানো হয়। সে ধরেন আমরা যদি এখানে বাটন বানাতে চাই, সে আমরা একটা বাটন বানাবো, জাস্ট লাইক দিস, আমরা একটা বাটন বানাবো। তাহলে আমরা চাই যে আমরা একটাই বাটন বানাবো, কিন্তু একটা বাটনকে ঘুরিয়ে 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 আমরা আরো 100টা বাটন বানাবো। তাহলে দেখেন 100টা বাটন যদি এভাবে আপনি বানাতে যাইতেন, 100টা বাটন যদি আপনি এভাবে বানাতে যাইতেন, সে সাবমিট দিলেন আপনি বাটনের নাম, এরকম 100 বার কোড লিখে 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 তো আপনার জীবন শেষ হয়ে যাবে। প্লাস হচ্ছে কি হবে, জীবন তো শেষ হবে হবে, সেই সাথে একটা বিশাল একটা জটিল একটা ক্যাচাল তৈরি হয়ে যাবে। এরকম যদি আপনাকে বলা হয় যে ভাই আসো তো 100টা বাটন বানাতো, তাহলে এরকম 100টা বাটন বানাইতে গেলে আপনার জীবন পুরা ময়লা হয়ে যাবে। তো এখন তাহলে আমার কাজ কি, উপায় কি? এরকম তো ম্যানুয়ালি কোড লিখে লিখে 100টা বাটন আমি বানাবো না, দ্যাট ইজ অড জবস। তখন আমরা করব কি, লুপ চালাবো। তো চলেন না আমরা লুপ চালিয়ে দেখি যে একটা বাটনকে কিভাবে 100টা বানানো যায়। তাহলে বাটন আছে কয়টা? আমার এই মুহূর্তে বাটন আছে আমার ওয়েব পেজের ভিতরে একটা, কিন্তু এই একটাকে আমি কোড দিয়ে লুপ ঘুরিয়ে বানাবো 100টা। লুপ কিভাবে লিখতে হয়? লিখতে হয় এভাবে যে ফর, দেখেন এভাবে লিখতে হয় ফর। এখন এই লুপের যে ঘূর্ণনটা, ঘূর্ণন বা কোনো কিছু যখন চরকি কাটে, তখন আমরা এভাবে হিসাব করি না, 1 2 3 4 5, এভাবেই তো হিসাব হয়, তাই কিনা বলেন? তো ঠিক লুপের ঘূর্ণনটা শুরু হয় 0 থেকে, 0 1 2 3। আর এই ঘূর্ণনটাকে বলে আইট্রেশন। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখে দিলাম যে আই ইজ ইকুয়ালস টু 0, মানে শুরু হও তুমি ঘূর্ণন 0 থেকে। ঘূর্ণনটা চলবে কতক্ষণ পর্যন্ত? এখানে একটা সেমিকলন দিয়ে আমরা বলে দিলাম যতক্ষণ পর্যন্ত 100 হয়নি, অর্থাৎ 0 1 2 এরকম করে করে যতক্ষণ পর্যন্ত 100 হয়নি ততক্ষণ পর্যন্ত যেন আমার লুপটা ঘোরে। দেন তারপরে বলে দিলাম যে লুপটা যখন ঘুরবে তখন কত করে কাউন্টিং হবে, 0 1 2 3 এভাবে হবে, নাকি 0 2 4 6 এভাবে হবে, নাকি 0 3 6 9 এভাবে হবে, জোড়া হবে বিজোড়া হবে, এক এক করে বাড়বে, দুই দুই করে বাড়বে, নাকি তিন তিন করে বাড়বে? তাহলে 0 থেকে 100 পর্যন্ত যদি এক এক করে বাড়াই আমরা, তাহলে 0 থেকে 99 পর্যন্ত পাবো। যদি দুই দুই করে বাড়াই তাহলে তার অর্ধেক পাবো, তাই তো? এই ঘূর্ণনটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা কন্ডিশন দিয়ে দিতে হবে যে ঘূর্ণনটা শুরু হলো 0 থেকে, চলবে 100 পর্যন্ত। আর এই ঘূর্ণনটা বাড়বে কত করে? আমি বললাম যে এক এক করে বাড়বে। তাহলে আই ইজ ইকুয়ালস টু i+1, মানে এক এক করে বাড়বে। এখানে যদি দুই লিখি দুই দুই করে বাড়বে, তিন লিখলে তিন তিন করে বাড়বে, চার লিখলে চার চার করে বাড়বে, সে আমার এটা এক এক করে বাড়বে। বাড়ানোর পরে এখানে কার্লি ব্রেস দিয়ে আমরা একটা ব্লক যদি রেখি, এই ব্লকের ভিতরে যা রেখে দেব, এই ব্লকের ভেতরে যা রেখে দেব, এটা এমন একটা ঘূর্ণন, এই ব্লকের ভেতরে যা থাকবে এই ঘূর্ণনের অর্থই হচ্ছে সে 100 বার কোডকে এক্সিকিউট করবে। কোন কোডকে এক্সিকিউট করবে? পেটের মধ্যে যেই কোড থাকবে সেই কোডটাকে সে 100 বার এক্সিকিউট করবে। তাহলে এই কোডটাকে যদি আমরা 100 বার এক্সিকিউট করি, তাহলে এখানে দেখেন 100টা বাটন দেখতে পাচ্ছি। আমাকে তাহলে ম্যানুয়ালি আর 100 বার কোড লিখে 100টা বাটন তৈরি করতে হচ্ছে না। লুপ দিয়ে এরকম ফ্রন্ট ইন বলেন ব্যাক ইন বলেন, আমরা যে ভিজুয়ালি যা কিছু দেখতে পাই, আমি আবারও বলছি, ভিজুয়ালি আমরা যা কিছু দেখতে পাই এর এক কাজটাকে কমিয়ে দেয়, সেই কাজটাকে কমিয়ে দেয়। এখন আমরা চলেন এবার এই পেটের মধ্যে আমরা সে এই 1 2 3 4 যেগুলো আছে সেগুলোকে প্রিন্ট করতে চাই। কারণ এই আমরা তো শুনেছি যে আই ইকুয়ালস টু একবার 0 1 2 3 4 এরকম করে আই এর ভ্যালুটা বাড়তে থাকে। তাহলে আমরা আই এর ভ্যালুটা কি সেটা যদি দেখার চেষ্টা করি, সেটাকে আলাদা আলাদা লাইনে দেখার জন্য আমরা এখানে একটা লাইন ব্রেক ট্যাগ, এটাকে বলে লাইন ব্রেক ট্যাগ। তাহলে হয় কি, আলাদা আলাদা লাইন তৈরি হয়। এখানে লিখছি আমি আই প্লাস লাইন ব্রেক ট্যাগ, তাহলে আই এর ভ্যালু একবার হবে 0, একবার 1 2 3 4 করে করে বাড়তে থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। এবার একটু রিফ্রেশ করি, দেখেন 0 থেকে শুরু করে 99 পর্যন্ত আমার লেখা হয়ে গেল, 0 থেকে 99 পর্যন্ত লেখা হয়ে গেল। তাহলে ম্যানুয়ালি আমরা এতগুলো কোড আসলে ওয়েব পেজের ভিতরে লিখি না, বা আপনার ভিতরে দেখে যখন মনে হয় যে ও মাই গড, এতগুলো কোড লিখে লিখে আমি কতদিনে বানাবো, আসলে কোড অতগুলো নাই। ছোট ছোট কোডের ব্লককে এরকম লুপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাল্টিপুল রেপ্লিকেট করা আছে।
এখন চলেন লুপ দিয়ে আমরা জোড়া সংখ্যা তৈরি করি। জোড়া সংখ্যা তৈরি করতে গেলে কি করব আমরা? এখানে জাস্ট লুপটা তো 1 থেকে 100 পর্যন্ত ঘুরবে, ভালো কথা। আমরা এখানে একটা ইফ কন্ডিশন দিয়ে দিতে পারি যে ইফ আই মডুলাস টু, মডুলাস টু মানে হচ্ছে ভাগশেষ 2, ভাগশেষ 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, তাহলে কার ভাগশেষ 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কার 0 বলেন তো? জোড়া সংখ্যা, জোড়া সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 পাওয়া যায়। ভাগশেষ যদি 0 পাই আমি, তাহলে আমি নাম্বারটা প্রিন্ট করব, আদারওয়াইজ সে প্রিন্ট করব না। তাহলে এখানে এই কন্ডিশন অনুযায়ী এই আই এর ভ্যালু যদি বিজোড়া হয়, তাহলে দেখেন এই কন্ডিশন অনুযায়ী কিন্তু বিয়ে শাদী আর হবে না। অর্থাৎ জোড়া সংখ্যা যখন হবে তখনই এই কোডটুকু এক্সিকিউট হবে, এবং শুধুমাত্র জোড়া সংখ্যার যেই আউটপুট, আমরা শুধুমাত্র সেই জোড়া সংখ্যার আউটপুটগুলো দেখতে পাবো। এবার দেখেন আমরা যদি দেখি, আমরা অনলি অনলি জোড়া সংখ্যার আউটপুটগুলো দেখতে পাচ্ছি, কারণ আমরা বলেই দিয়েছি যে সংখ্যাগুলো জোড়া হলেই কেবলমাত্র প্রিন্টিংটা হবে। এখন যদি আমরা বলি যে যদি বিজোড়া হয়, বিজোড়া মানে কি? নট ইকুয়াল। বিজোড়া মানে হচ্ছে নট ইকুয়াল। এই যে সামনে একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিলে হয়ে যাবে নট ইকুয়াল, যে যার ভাগশেষ 0 নয়। তাহলে কিসের ভাগশেষ 2 দিয়ে ভাগ করলে 0 নয়? মানে 0 হবে না, কার হবে না? যেটা হচ্ছে বিজোড়া সংখ্যা, বিজোড়ার সংখ্যার ক্ষেত্রে 0 হবে না। তাহলে বিজোড়া সংখ্যার ক্ষেত্রে যেহেতু 0 হবে না, তাহলে আমরা যে আউটপুটটা পাবো, এইবার যে আউটপুটটা পাবো, এই আউটপুটটা পাবো সব বিজোড়া সংখ্যা। দেখেন 1 3 5 7 9 সব বিজোড়া সংখ্যার আউটপুট পেয়েছি। তাহলে আমরা জোড়া সংখ্যা বের করতে শিখলাম, বিজোড়া সংখ্যা বের করতে শিখলাম। এখন এই চরকি ঘুরতে 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 এই চরকির মধ্যে আবার করা যায় কি, হুট করে ব্রেক করা যায়, আবার হুট করে স্কিপ করা যায়। ধরেন 0 1 2 3 4 এরকম করে কাউন্টিং করতে করতে আপনি বললেন যে জাস্ট ধরেন আপনি সে 1 থেকে 10 পর্যন্ত কাউন্টিং করবেন, আপনি 1 থেকে 10 পর্যন্ত কাউন্টিং করবেন, যে আমি 1 থেকে 10 পর্যন্ত কাউন্টিং করব। ওয়েল ফাইন, আমি 1 থেকে 10 পর্যন্ত কাউন্টিং এর যেই রেজাল্ট আসবে আমার, সেই রেজাল্টটাকে আউটপুট দেখবো। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মানে 0 থেকে 9, 0 থেকে 9 এর যে আউটপুট, আমরা সেই আউটপুট ডেফিনেটলি এখানে দেখতে পাচ্ছি। বাট আমি চিন্তা করলাম যে এখানে 4 আর 5-এর সাথে একটু অন্যায় করব, মানে 4 আর 5কে স্কিপ করে চলে যাব, বা ধরেন আমি শুধু 3কে স্কিপ করে চলে যাব, কোনো একটা সংখ্যা আমি নিব না। মানে লুপের কোনো একটা ঘূর্ণনকে আমি আমার মোটের হিসাব থেকে বাদ দিয়ে দিব। লুপের কোনো একটা ঘূর্ণনকে যদি আপনি বাদ দিয়ে দিতে চান, তাহলে করতে পারেন কি, কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন। আবারও আমি বলছি, কন্টিনিউ। কন্টিনিউ কিভাবে দেখেন, যদি আমি বলি যে ইফ, যদি কিনা, যদি কিনা ইফ আই এর ভ্যালু ইজ ইকুয়াল ইকুয়াল সে 3 যদি হয়, তাহলে আমি বলে দিলাম কন্টিনিউ। কন্টিনিউ, এভাবে যদি আমি কন্টিনিউ বলে দেই, তাহলে হবে কি, এই আই এর ভ্যালু যখন 3 হবে, মানে লুপটা 0 1 2 3, মানে তৃতীয়তম যে ঘূর্ণন, এই তৃতীয়তম ঘূর্ণনের সময় হবে কি, ওই ঘূর্ণনের যে হিসাবটা, সেই হিসাবটাকে সে স্কিপ করে চলে যাবে। দ্যাটস ওয়াই দেখেন 0 1 2 পাচ্ছি, বাট 3-র আউটপুট কিন্তু পাচ্ছি না। 3 এখানে স্কিপ হয়ে চলে গেছে, আমরা পাচ্ছি 4 5 6 থেকে বাকিগুলো। এভাবে আপনি করতে পারেন কি, যতগুলো খুশি ততগুলো এরকম কন্টিনিউ করতে পারেন। ধরেন আপনি আবারও বললেন যে ইফ যদি 8 হয়, তাহলে আমি সেটাকে স্কিপ করতে চাই, বা আমার হিসাব থেকে বাদ দিয়ে দিতে চাই। তাহলে কোনো কিছু কি হিসাব থেকে বাদ দিয়ে দিতে গেলে কন্টিনিউ করেন, তাহলে দেখেন 3 বাদ চলে গেছে, আবার 8ও বাদ চলে গেছে। এই বিষয়টাকে বলা হচ্ছে স্কিপ করা, বা লুপের কোনো একটা ঘূর্ণনকে বাদ দিয়ে দেওয়া, যেটাকে বলা হয় কন্টিনিউ স্টেটমেন্ট। এটাকে বলে কন্টিনিউ স্টেটমেন্ট। এবার এমনও হয় যে আমরা চাই যে লুপটা বন্ধ হয়ে যাক, লুপটাকে আমি বন্ধ করে দিতে চাই। আমি তো শর্ত দিয়েছি যে 0 থেকে 10 পর্যন্ত লুপটা ঘুরবে, কিন্তু আমি চাচ্ছি যে না, 0 থেকে 10 পর্যন্ত ঘোরার আগেই আমি ওকে ব্রেক করে দেব, তার আগে ও ঠ্যাং ভেঙে দেবো আমি। তাহলে আমি এখানে একটা কন্ডিশন দিয়ে দিলাম যে যদি আই এর মান বা ঘূর্ণন যদি আমার 6 হয়ে যায়, তাহলেই তুমি এটাকে ব্রেক করো, আর ঘুরো না, আর আর ঘোরার দরকার নাই, ঘুরোঘুরি বন্ধ করে দাও। তাহলে এই লুপের ঘূর্ণনকে যদি আমি ব্রেক করতে চাই, থামিয়ে দিতে চাই, তাহলে যে স্টেটমেন্ট আমরা ব্যবহার করি সেই স্টেটমেন্টকে বলে কি, ব্রেক। তাহলে দেখেন জাস্ট 0 থেকে 5 হওয়ার পরে লুপটা কিন্তু থেমে গেছে, তারপরে 6 7 8 9 10 যতগুলো বাকিটা প্রিন্ট হওয়ার কথা ততটা আর হয়নি। এভাবে আমরা স্পেসিফিক একটা কন্ডিশনে করতে পারি কি, লুপকে ব্রেক করে দিতে পারি বা থামিয়ে দিতে পারি। আবার
এখানে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার না করে যদি কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করি, তাহলে কন্টিনিউ স্টেটমেন্টের মাধ্যমে করতে পারি কি আমরা লুপকে কোনো একটা জায়গাতে স্কিপ করেও চলে যেতে পারি। তো আমরা কি কি পড়লাম দেখেন, এইভাবে যদি আপনি ডেইলি ছোট ছোট টু ডু লিস্ট করে করে পড়াশুনো করেন, দেখবেন আপনি প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে যদি সুন্দর করে পড়াশোনা করেন, 1 মাস বা 1.5 মাস যদি এভাবে কন্টিনিউ করেন বা 2 মাস কন্টিনিউ করেন, দেখবেন আপনি খুব ভালো একটা পর্যায়ে চলে গেছেন। এই জন্য শুধু পড়াশোনা করলেই হবে না, সাজিয়ে গুছিয়ে পড়াশোনা করতে হবে। তাহলে লুপ কিভাবে কন্টিনিউ করতে হয়, কিভাবে ব্রেক করতে হয়, আমরা এতটুকু বুঝলাম। আমরা ঠিক কতখানি পড়াশোনা করেছি? আমি ক্লাসটা শুরু করেছি ঠিক 9টা 11 কি 12 মিনিটে, রাইট? এখন বাজে হচ্ছে 9টা 52। ঠিক কতক্ষণ পড়ালাম আমি? এই পড়ার মাঝখানে মাঝখানে তো ছোট ছোট গল্পও করেছি। 40 মিনিট। তাহলে 40 মিনিটে আমাদের কয়টা টু ডু লিস্ট কমপ্লিট হলো? প্রথমত কমপ্লিট হলো কন্ট্রোল স্ট্রাকচার কি, তারপরে কমপ্লিট হলো ইফ নিয়ে কিভাবে কাজ করতে হয়, ইফ এলস নিয়ে কিভাবে কাজ করতে হয়, এলস ইফ লেডার নিয়ে কিভাবে কাজ করতে হয়, লুপের কাজ কি, লুপ দিয়ে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করা, জোড়া বিজোড়া সংখ্যা বের করা, লুপ দিয়ে আমরা 100টা বাটনও প্রিন্ট করেছি, আবার লুপ দিয়ে কন্টিনিউ ব্রেক করা। তো আমি যদি এই টু ডু লিস্টের এক একটা আইটেমকে সময়ের সাথে একটা ফ্র্যাকশনে নিয়ে আসি, 1 2 3 4 5 6 7 8, তাহলে দেখেন একটা আইটেমের জন্য আমাদের অ্যাভারেজ কতটুকু সময় লেগেছে? 5 মিনিট করে। তো এইভাবে যখন আপনি প্রোগ্রামিং শিখবেন, ছোট ছোট করে আপনার যেই টাস্ক, সেই টাস্কটাকে যদি আপনি এভাবে ব্রেকডাউন করে নিতে পারেন, আপনার প্রোগ্রামিং শেখাটা অনেক বেশি ইফেক্টিভ হবে, মনেও থাকবে, কনসেন্ট্রেশন ধরে রাখার সুবিধা হবে। ঠিক এইভাবেই আগামী ক্লাসে আপনাদের সাথে আমি এই জাভা স্ক্রিপ্টের যেই বেসিক বিষয়গুলো আছে, এই বেসিকগুলো শেখার জন্য আপনাদের সাথে আমি একটা টু ডু লিস্ট শেয়ার করব। এই টু ডু লিস্ট জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য আপনার একটা ইনিশিয়াল একটা কিক স্টার্ট হবে, যেটাকে ধরে আপনি চাইলে পড়াশোনা করতে পারেন, নিজেও পড়াশোনা করতে পারেন, ইউটিউবেও ঘাঁটতে পারেন, সেলফ স্টাডি করতে পারেন। আপনি চাইলে ইউটিউবে আমার টিউটোরিয়াল আছে দেখতে পারেন, সুমিত দাদার টিউটোরিয়াল আছে দেখতে পারেন, নাইমের টিউটোরিয়াল আছে দেখতে পারেন, আনিসুল ইসলাম ভাইয়ের টিউটোরিয়াল আছে দেখতে পারেন, আরো অনেকের বাংলা টিউটোরিয়াল আছে, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। আবার আপনি যদি মনে করেন এরকম টু ডু লিস্ট করে করে সুন্দর করে সুন্দর করে লাইভ ক্লাস করবেন আপনি, সেক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্ট ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কোর্স শুরু হচ্ছে। আর অল্প কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে, ঠিক আমি জানি না, আমাকে দেখে বলতে হবে। আমি যদি বলে দিই তাহলে অনেকের হয়তো বা এই প্রশ্ন বা কনফিউশন যদি থাকে এখানে, এটাও ক্লিয়ার হয়ে যাবে।